Swayam Prabha. Digital India. Educated India. আগের ক্লাসটাতে আমরা কার্বিনের ইলেকট্রনিক কনফিগারেশন, কার্বিনের কি ধরনের হাইব্রিডাইজেশন হয়, কার্বিনের সিংলেট স্টেট এবং ট্রিপলেট স্টেট এবং তার সাথে কার্বোক্যাটায়ন কার্বায়নায়নের কি সামঞ্জস্য রয়েছে বা অসামঞ্জস্য রয়েছে সেই বিষয়ে আলোচনা করেছি। আলোচনা করার পর আগের ক্লাসে আমরা বলেছিলাম যে আজ নেক্সট ক্লাসটাতে আমরা দুটি পৃথক প্রণালীর কার্বিন বিষয়ে লিগ্যান্ড বিষয়ে আলোচনা করব। তাদের মধ্যে প্রথমটি হচ্ছে ফিশার কার্বিন। আমরা ফিশার কার্বিন এবং শর্ট কার্বিন দুটোই আলোচনা করব, কিন্তু ইতিহাস অনুযায়ী ফিশার কার্বিন প্রথম আবিষ্কৃত হয় 1960-এর দশকে এবং প্রফেসর ফিশারের দ্বারা, এবং যার জন্য উনি নোবেল প্রাইজও পেয়েছিলেন 70-এর দশকে। এবং পরবর্তীকালে রিচার্ড শর্ক MIT থেকে উনি শর্ক কার্বিন বা শর্ক অ্যালকিলিডিন আবিষ্কার করেন। এবং এই দুটি কার্বিনের মধ্যে গঠনগতভাবে এবং রাসায়নিকগতভাবে দুদিক থেকেই অনেকটাই পার্থক্য রয়েছে। আমরা একে একে দুটো কার্বিন বিষয়ে আলোচনা করব। প্রথমে আমরা দেখি ফিশার কার্বিন। ফিশার কার্বিন কি? ফিশার কার্বিনের যে ব্যাপার, কার্বিন মানেটা কি? কার্বিন মানে যেটা বলতে চায় সেটা হচ্ছে যে কার্বনের সাথে মেটালের একটি বন্ড তৈরি হবে। বেশিরভাগ সময় আমরা এই যে মেটালের সাথে কার্বিনের যে বন্ডটাকে, সেই বন্ডটাকে আমরা সাধারণভাবে এটাকে ধরা হয় একটা ডবল বন্ড, কিন্তু এটা সাধারণত ডবল বন্ড এবং সিঙ্গেল বন্ডের মাঝখানের ক্যারেক্টারের মধ্যে পড়ে। এবং এটা ডবল বন্ড ক্যারেক্টার পাবে কি পাবে না সেটা অনেকটাই ডিপেন্ড করে প্রথমত এই কার্বনের ওপর কি ধরনের সাবস্টিটিউশন রয়েছে এবং এই মেটালের ওপর কি ধরনের সাবস্টিটিউশন রয়েছে তার উপর গুরুত্বপূর্ণভাবে এটা কিন্তু নির্ভর করে। তাহলে এই যে কার্বিন, যে মেটাল এবং কার্বনের যে ডবল বন্ড তৈরি হচ্ছে, সেই ডবল বন্ড বা ডবল বন্ড টাইপ ক্যারেক্টার আমরা বলতে পারি এটাকে ডাবল বন্ড টাইপ ক্যারেক্টার। এই যে ব্যাপারটা, এই ঘটনাটাকে বলা হয় থাকে মেটাল কার্বিন কমপ্লেক্স। এগুলোকে ইউজুয়ালি CR2 এরকম টাইপের ফ্র্যাগমেন্ট হিসেবে লেখা হয় এবং এটাকে বলা হয় থাকে কার্বিন। আজকে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে 1964 সালে ফিশারের দ্বারা এটা আবিষ্কৃত হয়েছিল। এবার এই যে প্রথম যে এক্সাম্পলটা আমরা দেখব, আমরা দুটি এক্সাম্পল দেখব এই কার্বিন পর্যায়ের বা ফিশার কার্বিন পর্যায়ের। সেই দুটো কি? প্রথম যেটা আমরা দেখবো আজকে সেটা হচ্ছে যে টাংস্টেন হেক্সা কার্বনিল। যখন আমরা কার্বনিল কেমিস্ট্রি পড়েছি তখন কিন্তু আমরা টাংস্টেন হেক্সা কার্বনিল নিয়ে বেশ কিছু আলোচনা করেছি এবং আমরা জানি যে কার্বন মনোক্সাইড হচ্ছে একটা সিগমা ডোনার, কিন্তু স্ট্রং পাই অ্যাকসেপ্টার লিগ্যান্ড বা পাই অ্যাসিডিক লিগ্যান্ড হিসেবে বলা হয়ে থাকে। এর সাথে যদি আমরা মিথাইল লিথিয়ামের রিয়াকশন করাই, LiMe এর যদি রিয়াকশন করাই, তাহলে আমরা একটা অদ্ভুত জিনিস দেখতে পাবো। সেটা হচ্ছে যে আমরা একটা ইন্টারমিডিয়েট ফর্ম হবে এখানে, যেটা একটা রেজোনেন্স স্ট্রাকচার হয়। ইন্টারমিডিয়েটটা কিরকম হবে? এবার আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে এই যে লিথিয়াম মেটালের ওপর, লিথিয়াম যখন মিথাইলের সাথে অ্যাটাচড অবস্থায় রয়েছে, তো ডেফিনেটলি এই মিথাইলের ওপর একটা ডেল্টা মাইনাস চার্জ থাকবে, কারণ লিথিয়াম প্রচন্ড ইলেকট্রোপজিটিভ এবং লিথিয়াম +1 অক্সিডেশন স্টেটে রয়েছে। এরকম অবস্থায় যেটা হবে, আমরা এইরকম টাইপের একটি কার্বনিল সেন্টারে এটা রিয়াক্ট করবে, রিয়াক্ট করে আমরা অনেকটা এইরকম টাইপের একটা কম্পাউন্ড পাবো, যেখানে এই টাংস্টেনের ওপর একটা নেগেটিভ চার্জ থাকবে। এবার এই চার্জটা আবার রেজোনেন্স হতে পারে, রাইট? এই চার্জটা কিন্তু আমাদের
রেজোনেন্স হতে পারে, এবং এই যে চার্জটা রয়েছে এর বাইরেও কিন্তু একটা ওভারঅল আমরা দেখতে পাবো, এর ওভারঅল একটা মাইনাস চার্জও থাকবে। এই চার্জটা রেজোনেন্স হতে পারে, রেজোনেন্স হলে এই জিনিসটা তৈরি হয়ে যাবে কিরকম, টাংস্টেন। এবার এই যে মেটাল কার্বনটা এটা ডাবল বন্ড ক্যারেক্টার পাবে, এবং এখানে যেমন মিথাইল রয়েছে তেমন থাকবে, ওভারঅল চার্জ যেটা ছিল সেটাও কিন্তু আমরা দেখতে পাবো নেগেটিভ চার্জ হিসেবে থাকবে। ঠিক আছে, এই যে এদের মধ্যে যে রেজোনেন্স স্ট্রাকচারটা হচ্ছে, দেখো কেন প্রথমত অ্যাটাকটা হচ্ছে। ফার্স্ট অফ অল এই যে টাংস্টেন সেন্টারটা এবং এই কার্বনিল সেন্টার, এই দুটোর ক্ষেত্রে যখন আমরা ভাবছি, টাংস্টেনটা এখানে ইলেকট্রন রিচ, রাইট, এবং 6টি কার্বন মনোক্সাইডের সাথে বাউন্ড অবস্থায় রয়েছে। তার জন্য যেহেতু এটা ইলেকট্রন রিচ, তার জন্য কিন্তু এই মিথাইলটা এই টাংস্টেনের উপর অ্যাটাক করতে পারছে না, কারণ মেটালটা ইলেকট্রন রিচ। তার নেক্সট অপশন কোথায়? নেক্সট অপশনটা হচ্ছে কার্বন মনোক্সাইড। তো কার্বন মনোক্সাইডের যে এমটি পাইস্টার অরবিটাল রয়েছে সেখানে ইলেকট্রন ডেন্সিটি ডোনেট করছে মিথাইল। ডোনেট করার পর এরকম সিওএমই একটা স্ট্রাকচার তৈরি হয়েছে, যেটা রেজোনেন্স স্ট্রাকচার রয়েছে। এবার এই যে রেজোনেন্স স্ট্রাকচারটা, এই যে ঘটনাটা, এইটাকেই বলা হয়ে থাকে কার্বিন। এবার এর সাথে যেটা হবে, আমরা যদি ভাবি এটা কি ঘটনা ঘটছে, এর সাথে যদি এটাকে যদি স্টেবিলাইজ করতে চাই, আমরা কি করলাম, একটি 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 রিয়েজেন্ট এখানে অ্যাড করছি আমরা, CH3O+ করলে কি করবে, এটা মিথাইল ইথার তৈরি করবে, তাই তো, এটা মিথাইলেটেড ইথার, রাইট। এবার এইটাকে যদি আমরা এখানে অ্যাড করে দিই, তাহলে অবভিয়াসলি এই যে অক্সিজেন মাইনাসটা রয়েছে এ কিন্তু এখান থেকেই মিথাইলটা নিয়ে নেবে, আর নিয়ে নিলেই যে যৌগটি তৈরি করবে সেইটি কিন্তু একটি তুলনামূলকভাবে স্টেবল কার্বিন যৌগ। এইটাই প্রথম রিপোর্ট হয়, যেটা হচ্ছে আমাদের ফিশার কার্বিন হিসাবে জানা যায়। এবার এই রিয়াকশনটা করে যখন এই যৌগটাকে প্রথম আবিষ্কার করা হয়েছিল, কারণ তোমরা দেখতে পাচ্ছ যে এখানে ওভারঅল একটা নেগেটিভ চার্জ আছে, সেটাকে স্টেবিলাইজ করার জন্য তোমাকে একটা পজিটিভ চার্জ দিতে হবে, কারণ সমস্ত কম্পাউন্ডই নিউট্রাল হয়ে থাকে। যাই হোক, একটা পজিটিভ চার্জ যদি থাকে তাহলে নেগেটিভ চার্জ দিয়ে তোমার ওটা কাউন্টার ব্যালেন্স করতে হবে, অথবা নেগেটিভ চার্জ থাকলে সেটাকে পজিটিভ চার্জ দিয়ে কাউন্টার ব্যালেন্স করতে হবে, এবং এইটা হচ্ছে একটি কার্বিন। এখানে দেখো তোমরা বিশেষ গুরুত্বপূর্ণ ব্যাপার, যেটা হচ্ছে মেটালের সাথে কার্বনের একটা ডবল বন্ড টাইপ ক্যারেক্টার তৈরি হয়েছে, এবং এই যে কার্বিনটা তৈরি হচ্ছে, এই কার্বিনটা খুব গুরুত্বপূর্ণ। তার কারণ আমরা যদি এই কার্বিনটার কথা ভাবি, এই কার্বিনটা, এইখানে যে কার্বিনটা জেনারেট হচ্ছে আমাদের, এই কার্বিনটা কিন্তু আমাদের sp2 হাইব্রিডাইজড। তার মানে যেটা হলো যে এই কার্বিনের sp2 হাইব্রিডাইজেশনের জন্য ও কি করছে, ও একটা সিগমা ডোনেশন করতে পারছে, যেটা ডিরেক্টলি করেছে, যার জন্য একটি কার্বন বন্ড তৈরি হয়েছে, এবং এর ভ্যাকেন্ট পি অরবিটাল একটা থেকে যাচ্ছে, যেটা আমরা আগের লেকচারে পড়েছিলাম, রাইট। তো ভ্যাকেন্ট পি অরবিটাল থেকে যাচ্ছে, যেখানে আমাদের অ্যাসোসিয়েটেড লিগ্যান্ড অ্যান্ড অ্যাটাচড মেটাল ক্যান ডোনেট ইলেকট্রনস। তাহলে এটা যদি sp2 হাইব্রিডাইজড হয়, সেটার থেকে একটা সিগমা বন্ডিং করে এখানে প্রথম এই কার্বন মেটাল বন্ডটা তৈরি হলো। তৈরি করার পরে যেটা হচ্ছে, যে যেহেতু এটা sp2 হাইব্রিডাইজড, আমরা আগের দিনই ইলেকট্রনিক স্ট্রাকচারে দেখেছি যে পি অরবিটালটা ভ্যাকেন্ট। পি অরবিটালটা যদি ভ্যাকেন্ট হয়, তার মানে ওটা পাই অ্যাকসেপ্টর অরবিটাল, তার মানে ওটা ইলেকট্রন ডেন্সিটি নিতে পারে। এবার সেই ইলেকট্রন ডেন্সিটিটা কোথা থেকে নিতে পারে? যদি মেটালটা ইলেকট্রন রিচ হয়, মেটাল থেকে অবশ্যই নিতে পারে। যদি লিগ্যান্ডটা অ্যাটাচ লিগ্যান্ড যদি ইলেকট্রন ডোনেটিং হয়, যেমন সালফার, যেমন অক্সিজেন বা নাইট্রোজেন সাবস্টিটিউটেড হয়, তাহলেও কিন্তু এটা আমরা দেখতে পাবো ইলেকট্রন ডেন্সিটি ওখান থেকে অ্যাকসেপ্ট করতে পারে। এই হলো কার্বিনের সামগ্রিক এই একটা এক্সাম্পলের ওপর ঘটনা। এবার এই মেটাল কার্বনের বন্ড স্ট্রেংথ নিয়েই পুরো ঘটনা, যে মেটাল কার্বনের যে বন্ড স্ট্রেংথটা কার্বিন কেমিস্ট্রিতে, সেটা কম না বেশি সেটা বুঝতেই পারছো। যেমন মেটালের ওপর ডিপেন্ড করে, মানে মেটালের সাথে যে ধরনের লিগ্যান্ডগুলো অ্যাটাচড অবস্থায় থাকবে তাদের উপরও ডিপেন্ড করবে, এবং এই কার্বনের সাথে যে লিগ্যান্ডগুলো অ্যাটাচড অবস্থায় থাকবে তার উপরও কিন্তু আমাদের ডিপেন্ড করবে। তাহলে কার্বিন প্রপার্টিজ ভ্যারিজ উইথ, তো কার্বিনের যে প্রপার্টিগুলো, ইলেকট্রনিক
প্রপার্টিগুলো, সেটা কার সাথে কার উপর ডিপেন্ড করছে, whether metal is electron rich / electron deficient, right? Then if we are comparing the same metal carbines, the oxidation state dictates the electron rich or deficient nature, right? একটা হচ্ছে যে এদের মেটাল ইলেকট্রন রিচ বা ইলেকট্রন ডেফিসিয়েন্ট কিনা সেটার উপর নির্ভর করছে। আরেকটা ব্যাপার হচ্ছে যে এই মেটাল যদি সেম মেটালের দুটি কার্বিন নিয়ে আমরা কথা বলি, তাহলে সেটার মধ্যে অক্সিডেশন স্টেট ডিসাইড করে দেবে যে কে ইলেকট্রন রিচ বা কে ইলেকট্রন ডেফিসিয়েন্ট, রাইট? তারপর 3 নম্বর পয়েন্টটা কি আমাদের? 3 নম্বর পয়েন্টটা হচ্ছে যে লিগ্যান্ড attached to carbene can donate E density, রাইট? তার মানে এই যে লিগ্যান্ডটা, এইখানে যেমন আমার মিথাইল রয়েছে, কিন্তু এছাড়াও এখানে আমার NR2 থাকতে পারে, SMe থাকতে পারে, OMe থাকতে পারে। এই ধরনের লিগ্যান্ডের ক্ষেত্রে কি হয় যে ওদের ইলেকট্রন ডোনেটিং একটা প্রোপেন্সিটি রয়েছে, তো সেটা কিন্তু এই ভ্যাকেন্ট পি অরবিটালে ইলেকট্রন ডেন্সিটি ডোনেট করতে পারে। এই সব জিনিসগুলো আমাদের মোদ্দা কথা এই 3টে মেইন পয়েন্ট ডিসাইড করে যে এই কার্বিনের স্টেবিলিটি বা তার প্রপার্টি কিভাবে ভ্যারি করবে। এর সাথেও আনুষঙ্গিক অনেক বিষয় আছে, সেই বিষয়টাও আমরা আস্তে আস্তে আলোচনা করব একটার পর একটা। এবার আমরা একটা ছোট্ট এক্সাম্পল দেখি, যেটা হচ্ছে যে ক্রোমিয়াম বেসড একটি কার্বিনের একটা ছোট্ট এক্সাম্পল দেখি, যেটা ক্রোমিয়াম CO6 থেকে ধরো তোমার তৈরি হয়েছিল। সেই ক্রোমিয়াম একইভাবে টাংস্টেনের মতোই এটাও একটা ক্রোমিয়ামের কমপ্লেক্স, যেখানে আমরা দেখতে পাবো যে 5টি কার্বনিল যেমন ছিল তেমন আছে, তার সাথে আমার একটি ক্রোমিয়াম ঢুকছে, এবং ক্রোমিয়াম থাকার পরে আমরা দেখব তার সাথে এই কার্বনটির সাথে 2টি সাবস্টিটিউশন থাকবে। একটা হলো আমাদের OET, কারণ আমরা এটা ইথাইলেশন করেছি, কারণ O- টা জেনারেট হবে এবং সেখানে আমরা এক ধরনের অ্যালকাইলেটেড ইথার সাপ্লাই করে সেটাকে আমরা ইথাইলেশন করে দেবো, এবং তার সাথে আমাদের রইল আমাদের IPR2। এই যদি থাকে এই কমপ্লেক্সটাকে আমরা যে দেখি যে এটার পুরো ব্যাপারটা ঠিক কিরকম হয়, তাহলে আমরা বুঝতে পারবো যে এটা ঠিক এই যে বন্ডগুলোর ডিস্টেন্স থেকে আমরা বুঝতে পারবো যে পুরো ঘটনাটা ঠিক কিরকম টাইপের হচ্ছে। তো এখানে যে 3টে ডিস্টেন্স আমাদের রয়েছে, যে এই 3টে ডিস্টেন্স, একটা হচ্ছে এই ডিস্টেন্সটা যেটা হচ্ছে 2.13 অ্যাংস্ট্রম, এছাড়া এই যে দুটো কার্বন OET এবং কার্বন NiPr2, এই যে দুটো ডিস্টেন্স, এই দুটো ডিস্টেন্সও আমরা দেখতে পাবো কি রয়েছে আমাদের। একটি ডিস্টেন্স হচ্ছে, দুটো ডিস্টেন্সই খুব কাছাকাছি হয়, একটি ডিস্টেন্স হচ্ছে 1.3 অ্যাংস্ট্রম এবং আরেকটি ডিস্টেন্স হচ্ছে আমাদের 1.33 অ্যাংস্ট্রম। এই 3টে ডিস্টেন্সের ওপরে ভিত্তি করে আমরা একের পর এক দেখি। যদি আমরা দেখি যে এই সেন্টারটা হচ্ছে কার্বন, কার্বনের সাথে নাইট্রোজেন, এখন কার্বন নাইট্রোজেনের যে ডিস্টেন্সটা, সেই নর্মাল ডিস্টেন্সটা কত, এখানে আমরা লিখি CN নর্মাল ডিস্টেন্সটা ইউজুয়ালি 1.45 অ্যাংস্ট্রমের মতো হয়। তাহলে এটা একটা ডিসাইড করে দিচ্ছে যে দিস ইজ 0.12 অ্যাংস্ট্রম শর্টার। তার কারণটা কি? তার কারণ এই কার্বনটাতে যে ভ্যাকেন্ট পি অরবিটালটি আছে, এই কার্বনের মধ্যে যে ভ্যাকেন্ট পি অরবিটালটাতে আছে, সেইখানে নাইট্রোজেনের যে লোন পেয়ার রয়েছে, সে কিন্তু ইলেকট্রন ডেন্সিটি ডোনেট করতে পারে, রাইট? যদি সেই ইলেকট্রন ডেন্সিটি ডোনেট করে, তাহলে এই যে কার্বন নাইট্রোজেনের সিঙ্গেল বন্ড ক্যারেক্টার, সেটা কিন্তু অনেকটা ডবল বন্ডের দিকে যাচ্ছে, যার জন্য আমরা দেখতে পাচ্ছি যে
কার্বন নাইট্রোজেনের যে নর্মাল সিঙ্গেল বন্ড ডিস্টেন্স যেটা 1.45 অ্যাংস্ট্রম হয়, তার থেকে এটা অনেক শর্টার হয়ে 1.33 অ্যাংস্ট্রম হয়ে যাচ্ছে। বোঝা গেল? এবার 1.35 অ্যাংস্ট্রম এইটার ক্ষেত্রে দেখি, এইটার ক্ষেত্রে কি হচ্ছে? এইটার ক্ষেত্রে যে কার্বন অক্সিজেন নর্মাল বন্ড লেন্থ লেটসে বা ডিস্টেন্স যেটাই হোক, যেভাবেই তুমি ধরতে চাও না কেন, সেটা সচরাচর যেটা হয় 1.41 অ্যাংস্ট্রমের কাছাকাছি হয়। তাহলে এখানেও আমরা দেখতে পাচ্ছি একটা কিন্তু এটা হচ্ছে 1.35 0.06 অ্যাংস্ট্রম শর্টার। কারণ একই ঘটনা এই অক্সিজেনের লোন পেয়ারের ক্ষেত্রেও ঘটতে পারে, কারণ অক্সিজেনের লোন পেয়ারটাও একইভাবে এই কার্বনকে কিন্তু ইলেকট্রন ডেন্সিটি ডোনেট করতে পারে। ঠিক আছে, এইবার আমরা দেখি এই জায়গাটায় যে ক্রোমিয়াম আর যে কার্বনের যে বন্ড ডিস্টেন্স সেটা কত হতে পারে। এর যে বন্ড ডিস্টেন্সের যে ট্রেনটা সেটা হচ্ছে 2 অ্যাংস্ট্রম থেকে 2.2 অ্যাংস্ট্রমের মধ্যে থাকবে। তাহলে যেটা দেখা যাচ্ছে যে এটা অলমোস্ট মোরনলেস সেই রেঞ্জের মধ্যেই পড়ছে। এখন প্রশ্ন করা যেতে পারে যে তাহলে এই ক্রোমিয়াম কার্বনের বন্ডের ব্যাপারটা কি হলো? ক্রোমিয়াম কার্বনের বন্ডের ব্যাপারটা তুমি দেখো, এটা পড়ছে অলমোস্ট ক্রোমিয়াম কার্বন সিঙ্গেল বন্ড ডিস্টেন্সের মধ্যে 2.13, রাইট? তার মানে এটা শর্টারও নয়, লঙ্গারও নয়। লঙ্গার হলে আমরা বলবো যে তার সিঙ্গেল বন্ড ক্যারেক্টারটা অনেকটা ব্রেক হচ্ছে, রাইট? আর শর্টার যদি হয় তাহলে আমরা বলবো যে সামওয়্যার বিটুইন, মানে এটা সিঙ্গেল বন্ড একটি বন্ড বা দুটি বন্ডের মাঝখানে পড়ছে। ঠিক আছে, তাহলে এইটা কিন্তু সিঙ্গেল বন্ড ক্যারেক্টারই আছে, একটি বন্ডের ক্যারেক্টারই আছে। কিন্তু এই দুটো কেসে কার্বন নাইট্রোজেন এবং কার্বন অক্সিজেনের কে বন্ড ডিস্টেন্স বা বন্ডের যে দৈর্ঘ্য, সেই বন্ডের দৈর্ঘ্যগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেকটা শর্ট হয়ে গেছে। মানে এরা কার্বন নাইট্রোজেন বা কার্বন অক্সিজেনের একটি বন্ড না হয়ে এটা এক বা দুটি বন্ডের মধ্যে একটা ভার্সনে রয়েছে, মানে অনেকটা ডবল বন্ড ক্যারেক্টার আমাদের এখানে গেইন করছে। এইটা কিন্তু এই ইলেকট্রনিক স্ট্রাকচারটা প্রমাণ করে যে এরকম টাইপের একটা রেজোনেন্স হাইব্রিড কিন্তু এখানে তৈরি হয়, যেখানে এই ক্রোমিয়ানের ওপর মাইনাস চার্জ গিয়ে এই ওইটির ওপরে প্লাস, যেটা আমরা এখানে অনেকটা করেছিলাম, এর ওপরে অনেকটা আমরা করেছিলাম, এই ধরনের রেজোনেন্স স্ট্রাকচার কিন্তু এখানে জেনারেট করছে। এবং এটা হচ্ছে প্রথম এক্স রে স্ট্রাকচার যেটা এই কার্বিনের যে কনফিগারেশন বা কার্বিনের যে ধরনের গঠন সেটাকে কিন্তু আমাদের জাস্টিফাই করে বা মানে এটাকে একটা প্রতিষ্ঠা দেয়, তাই তো? তার মানে এবার একটা জিনিস দেখো যে এই যে কার্বন, এই যে মেটালগুলোর অক্সিডেশন স্টেট কিরকম। এই মেটালগুলো দেখো প্রত্যেকটাই কিন্তু আমরা দেখতে পাবো এরা সব হাই মানে লো অক্সিডেশন স্টেটে রয়েছে বা নিউট্রাল অক্সিডেশন স্টেটে রয়েছে, রাইট? এবার দেখো ক্রোমিয়াম কার্বনিল, এই যে ক্রোমিয়াম কার্বনিল, এখানে ক্রোমিয়ামের অক্সিডেশন স্টেট 0, রাইট? এখানে ক্রোমিয়াম হেক্সাকার্বনিল থেকে আমরা শুরু করেছি। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে ক্রোমিয়ামে কটা ইলেকট্রন আছে? 6টা ইলেকট্রন আছে, D6 কনফিগারেশন থেকে আসছে, তাই তো? তাহলে D6 ইলেকট্রন রিচ সিস্টেম কিন্তু ফিশার কার্বিনের ক্ষেত্রে খুব উপযোগী। ইলেকট্রন রিচ মেটাল সেন্টার হওয়াটা ফিশার কার্বিনের ক্ষেত্রে খুব উপযোগী। এবং এই কার্বন মনোক্সাইড যে লিগ্যান্ডগুলো, সিও লিগ্যান্ড বা এনো লিগ্যান্ড, এই ধরনের লিগ্যান্ডগুলো থাকাটাও খুব জরুরি। তার কারণ এরা ইলেকট্রন ডেন্সিটিটা কিন্তু মেটাল সেন্টারের ওপর থেকে অনেকটা টেনে নিতে পারে, রাইট? এবং সেটা এই সিস্টেমটাকে অনেকটা স্টেবিলাইজ করতে পারে। তাহলে ফিশার কার্বিনের একটা ফার্স্ট পয়েন্ট কি, যে ফার্স্ট পয়েন্টটা হচ্ছে মেটাল should be electron rich and present in low oxidation state। তাহলে মেটালটা যদি ইলেকট্রন রিচ হয় তাহলে সেটা কাকে অ্যাট্রাক্ট করবে? নিউক্লিওফাইলকে অ্যাট্রাক্ট করবে না, সেটা কিন্তু ইলেকট্রোফাইলকে অ্যাট্রাক্ট করবে। তার মানে ফিশার কার্বিনের যে আমরা আলোচনাটা করছি, ফিশার কার্বিন কেমিস্ট্রির, সেই ফিশার কার্বিনে metal center is
ইলেকট্রোফিলিক, কারণ ও ইলেকট্রোফাইলকে পছন্দ করে, তাই তো, ইলেকট্রোফিলিক, রাইট। এবার একইভাবে যদি আমরা কার্বন সেন্টারটা ভাবি, কার্বন সেন্টারে কি, কার্বন সেন্টারে আমরা দেখতে পাচ্ছি কি কি ভ্যাকেন্ট পি অরবিটাল আছে। ভ্যাকেন্ট পি অরবিটাল থাকা মানে কি, কি ভ্যাকেন্ট পি অরবিটাল থাকা মানে যে অ্যাডিশনাল যে লিগ্যান্ড ওর সাথে রয়েছে, এন লিগ্যান্ড বা অক্সিজেন লিগ্যান্ড, তার কিন্তু ইলেকট্রন ডেন্সিটি ডোনেট করতে পারে। তার মানে যদি কার্বনের রেসপেক্টে ভাবি ভ্যাকেন্ট পি, তার মানে ইলেকট্রন ডেন্সিটি অ্যাকসেপ্ট করতে পারে, তাহলে এরা কিন্তু কার্বিন সেন্টারটা ইন ফিশার কার্বিন উইল বি নিউক্লিওফিলিক ইন নেচার, তার কারণে নিউক্লিওফাইলকে ওরা পছন্দ করবে। তার মানে একইভাবে আমরা আরেকটা পয়েন্ট লিখতে পারি, ইন ফিশার কার্বিন কার্বিন সেন্টার ইজ নিউক্লিওফিলিক ইন নেচার। বোঝা গেল? এবার যদি এবার এর ইলেকট্রন ডোনার ক্যাপাবিলিটি বিষয়ে আমরা একটু আলোচনা করতে হবে। সেটা হচ্ছে যে ইউজুয়ালি আমরা যেটা করে থাকি যে ফিশার কার্বিনকে আমরা সচরাচর 2 ইলেকট্রন নিউট্রাল ডোনার হিসাবেই কনসিডার করে থাকি, যখন তোমরা 18 ইলেকট্রন রুল কনসিডার করবে। এবং এই নিউট্রাল লিগ্যান্ডের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে sp2 হাইব্রিডাইজড একটা সিস্টেম রয়েছে, একটা p ভ্যাকেন্ট অরবিটাল রয়েছে, যেখানে কিন্তু আমরা ইলেকট্রন ডেন্সিটি নিউক্লিওফাইল থেকেও নিতে পারি বা অ্যাসোসিয়েটেড লিগ্যান্ড যেটা কার্বনের সাথে অ্যাটাচ রয়েছে সেখান থেকেও নিতে পারি। তাহলে ফিশার কার্বিনের যে কোন স্টেট অফ কার্বিন, এটা আমরা কিন্তু ফিশার কার্বিনে সিংলেট কার্বিনকে আমরা কনসিডার করছি। ফিশার কার্বিনের ক্ষেত্রে আমরা সিংলেট কার্বিন কিন্তু কনসিডার করা হচ্ছে, তাই তো। এরপর যদি আমরা তার পরবর্তী ব্যাপারটা ভাবি আর কি হতে পারে, তাহলে আমরা দেখি যে এই কার্বিনের যে এমো ডায়াগ্রাম বা অরবিটাল পিকচারটা ঠিক কিরকম হতে পারে। এখন একটা ব্যাপার হচ্ছে যে কার্বন মনোক্সাইড রয়েছে, কার্বন মনোক্সাইডের ভ্যাকেন্ট যে লুমো রয়েছে সেইখানে আমরা দেখতে পারি ইলেকট্রন ডেন্সিটিও অ্যাকসেপ্ট করতে পারে, যেটা পাই স্টার ক্যারেক্টার, যেটা আমরা আগে যখন আমরা কার্বন মনোক্সাইড লিগ্যান্ড নিয়ে পুরোপুরি আলোচনা করেছিলাম, সিও লিগ্যান্ড নিয়ে, তখন আমরা ডিটেল আলোচনা করেছি। এবং মেটালের কি রয়েছে, মেটালের ফিল্ড ডি অরবিটাল রয়েছে, কার্বিনের এমটি পি অরবিটাল রয়েছে, আর নাইট্রোজেন যদি একটা ডোনার হয়, যেটা এখানে আমরা কনসিডার করেছি। এর পুরো অরবিটাল পিকচারটা আমরা যদি একেবারে ড্র করার চেষ্টা করি, ঠিক কিরকম দেখতে হবে এই কার্বিনের ঘটনাটা। এই হলো তোমার, এবং এইখানে মেটাল রয়েছে, ধরো মেটাল রইল, এবং তার সাথে এই যেহেতু কার্বিন, তো এখানে কার্বন রইল, আর তার সাথে আমরা ধরে নিলাম এদিকে একটা আর আছে, আর এইখানে আমার একটা ধরে নিলাম আমার একটা নাইট্রোজেন আছে। নাইট্রোজেনটা আমাদের NR2 টাইপের নাইট্রোজেন রয়েছে। এই তো সামগ্রিক কার্বিনের স্ট্রাকচার। তাহলে আমরা পরপর অরবিটালগুলোকে বসিয়ে দিই, এবং অবভিয়াসলি এখানে ফেজ ম্যাচের একটা ব্যাপার আছে। এটা হচ্ছে নাইট্রোজেনের যে ফিল্ড অরবিটাল সেটা, এরপর তার সাথে আমার আসবে কার্বিনের অরবিটাল, যেটা অবভিয়াসলি হ্যাজ টু মানে ফেজ ম্যাচে যেতে হবে। এবার মেটালের ক্ষেত্রে কি হবে, মেটালের ক্ষেত্রে এমন অরবিটাল আমায় নিতে হবে যেটা ওটার ফেজ ম্যাচ করবে কার্বিনের সাথে। তো মেটালের ডি অরবিটালগুলো আমরা নিয়ে নিলাম। এবং কার্বন মনোক্সাইডের ক্ষেত্রেও একই, তাই তো। কার্বন মনোক্সাইডের অরবিটাল যদি আমরা এরকম ভাবে ভাবি, তাহলে সেটারও আমার ফেজ ম্যাচের ব্যাপার আছে, 5 স্টার অরবিটাল, ঠিক আছে। তাহলে এখানে দেখো কে কে, এটা হচ্ছে এমটি লোয়েস্ট লুমো অফ সিও, এটা এমটি, রাইট। এটা হচ্ছে ফিল্ড ডি অরবিটাল অফ মেটাল, এটা এমটিপি অরবিটাল অফ কার্বিন, এটা আবার তাই তো। তাহলে এমটি যদি হয়, এমটি হলে কি করবে, এমটি হলে ইলেকট্রন ডেন্সিটি এখান থেকেও টানতে পারে, এখান থেকে ইলেকট্রন ডেন্সিটি পুল করলো। এবার এটার ওপরে ডিপেন্ড করবে যে
আমাদের কতগুলো সিও লিগ্যান্ড রয়েছে তার উপর ডিপেন্ড করবে যে মেটালটা ইলেকট্রন ডেফিসিয়েন্ট হয়ে গেছে না। যদি কম সিও লিগ্যান্ড থাকে, এবং কারণ একটা তো সিও লিগ্যান্ড থাকবে না, আরো 4-5টা অন্য লিগ্যান্ডও থাকবে, সেগুলো যদি ইলেকট্রন ডেন্সিটি ডোনার হয়, যেমন ধরো PME3, যেমন PPH3, যেমন CP, রাইট, সাইক্লোপেন্টাডাইন, এই ধরনের যদি লিগ্যান্ড হয় তাহলে কিন্তু ইলেকট্রন ডেন্সিটি ডোনেট করতে পারবে। ডোনেট করলে মেটাল ইলেকট্রন রিচ হয়ে যেতে পারবে। এই মেটালটা অলরেডি ইলেকট্রন রিচ, আরো বেশি ইলেকট্রন রিচ হতে পারবে যদি নাম্বার অফ সিও লিগ্যান্ড কমে। সেক্ষেত্রে মেটাল কি করতে চাইবে? মেটাল কার্বিনের যে ভ্যাকেন্ট পি অরবিটাল আছে সেইখানে ইলেকট্রন ডেন্সিটি ডোনেট করছে। এইবারে তুমি যদি কম্বিনেশনটা দেখো, এইখানে কম্বিনেশনটা হচ্ছে এমটি অরবিটাল অ্যান্ড দিস ইজ অলসো এমটি অরবিটাল, আর ফিল্ড অরবিটাল হচ্ছে তোমার এইখানটা পড়ছে ফিল্ড, এবং এইটাও আমাদের একটা ফিল্ড অরবিটাল। তার মানে এ যদি ফিল্ড হয় তাহলে এ কিন্তু আবার কার্বনেও ইলেকট্রন ডেন্সিটি ডোনেট করতে পারে, রাইট? তাহলে এমটি ফিল্ড, তার মানে কার্বিনের ভ্যাকেন্ট পি অরবিটালে ইলেকট্রন ডেন্সিটি ডোনেট করার জন্য একটা কম্পিটিশন হচ্ছে। কম্পিটিশন হচ্ছে মেটাল ভার্সেস কার্বিনের সাথে অ্যাটাচ যে নাইট্রোজেন ডোনার বা সালফার ডোনার বা অক্সিজেন ডোনার বা যে লিগ্যান্ড বা যে সাবস্টিটিউশন অ্যাটাচড অবস্থায় রয়েছে তার। এইখানে যদি এই কম্পিটিশনটা চলতে থাকে, অবশ্যই মেটাল ডোনেট করতে পারবে কি পারবে না সেটা অনেকটাই ডিপেন্ড করছে মেটালের সাথে যে লিগ্যান্ডগুলো অ্যাটাচড অবস্থায় রয়েছে তারা কিরকম। তারা যদি সিগমা ডোনার লিগ্যান্ড হয় বেশি এবং পাই অ্যাকসেপ্টার লিগ্যান্ড কম থাকে, যেমন কার্বন মনোক্সাইডের মতো বা NO প্লাসের মতো লিগ্যান্ড যদি কম থাকে, তাহলে আমরা দেখবো যে মেটালের উপরে ইলেকট্রন ডেন্সিটি থাকবে এবং মেটাল ইলেকট্রন ডেন্সিটিটা কার্বিনের পি অরবিটালে বা ভ্যাকেন্ট অরবিটালে কিন্তু ডোনেট করতে পারবে। এবং সেক্ষেত্রে কম্পিটিশনটা নাইট্রোজেনের রেসপেক্টে মেটালের উইন চান্সটা অনেক বেশি। এবার নাইট্রোজেনের যে লিগ্যান্ডটা সেটা যদি এখানে এই যে আর গ্রুপটা আবার ডিসাইড করবে, আর গ্রুপটা যদি প্লাস আই এফেক্ট বলা হয়, মিথাইল ইথাইল টাইপের হয়, তাহলে তারা ইলেকট্রন ডেন্সিটি পুশ করবে নাইট্রোজেনের ওপর, নাইট্রোজেন তখন আরো পুশ করতে চাইবে কার্বনের ওপর, রাইট? তার মানে পুরো পুরো যে ঘটনাটা, যে পুরো যে ইলেকট্রন ডোনেশন বা অ্যাকসেপ্টেন্সের যে ঘটনাটা মেটাল অরবিটালে হবে, সেটা পুরোটাই ডিকটেট করছে মেটালের সাথে অ্যাটাচ যে লিগ্যান্ডগুলো আছে তাদের সিগমা ক্যারেক্টার বা পাই ক্যারেক্টার, মানে পাই অ্যাকসেপ্টার বা পাই ডোনার ক্যারেক্টারের ওপর, এবং কার্বিনের সাথে যে মেটাল লিগ্যান্ডগুলো অ্যাটাচড অবস্থায় রয়েছে তাদের সিগমা বা তাদের পাই ক্যারেক্টারের ওপরও কিন্তু এই কার্বিন আর মেটালের যে সম্পর্কটা, রাসায়নিক সম্পর্কটা, সেটা কিন্তু ডিপেন্ড করছে সিঙ্গেল বন্ড ক্যারেক্টার বেশি হবে নাকি ডবল বন্ড ক্যারেক্টার বেশি হবে। এইভাবে যদি আমরা ভাবি তাহলে আমরা এই সামগ্রিকভাবে এটা বোঝা যেতে পারে। তাহলে বুঝতে পারছো যে যদি পাই ডোনার লিগ্যান্ড থাকে, NR2 ছাড়া আরো অনেক রয়েছে, যেমন SR লিগ্যান্ড রয়েছে, OR লিগ্যান্ড রয়েছে, এই ধরনের লিগ্যান্ডগুলো রয়েছে, রাইট? এবং তার সাথে ফিনাইলও ভাবতে পারো, রাইট? এরা যদি থাকে তাহলে এখানে কম্পিটিশনটা অনেক বেশি হবে, তাই তো? আর যদি তার মানে এখানে যদি কম্পিটিশনটা বেশি হয়, এখানে যদি বেশি ইলেকট্রন ডেন্সিটি ডোনেট করে, তাহলে মেটালের পক্ষে কার্বিনের পি অরবিটালে ইলেকট্রন ডোনেট করার চান্সটা অনেকটা কমে যাবে। সেটা যদি কমে যায় তাহলে যেটা ঘটনা ঘটবে সেটা হচ্ছে যে মেটাল আর কার্বনের যে ডবল বন্ড ক্যারেক্টারটা আছে সেটা কিন্তু অতটা হতে পারবে না, সেটা অনেকটাই কম হবে, মানে সিঙ্গেল বন্ড ক্যারেক্টার বেশি হবে ডবল বন্ড ক্যারেক্টারের। তার মানে মেটাল কার্বনের যে বন্ডটা সেটা উইকার হতে থাকবে যদি তোমার এখানে স্ট্রং ডোনার থাকে কার্বনের সাথে অ্যাটাচড অবস্থায়, ঠিক আছে? এই বিষয়ে মানে এইটা পুরো ডিকটেট করছে মেটাল কার্বনের বন্ডটা উইক হবে না স্ট্রং হবে সেই ঘটনাটার উপরে। এই বিষয়ে আমরা একটা চার্ট বানাবো পরের ক্লাসে, যে উইক মানে দুর্বল মেটাল কার্বন বন্ড এবং সবল মেটাল কার্বন বন্ড কিভাবে হতে পারে এবং তাতে মেটালের কি ধরনের কন্ট্রিবিউশন থাকবে, কি ধরনের মেটাল থাকলে সেটা পসিবল হতে পারে বা সম্ভব হতে পারে, এবং কার্বিন গ্রুপগুলোর ওপর কি ধরনের সাবস্টিটিউশন থাকবে বা কার্বিন সামগ্রিকভাবে কিরকম হলে এই ঘটনাটা হতে পারে, সেই বিষয়েও আমরা পরের ক্লাসে আলোচনা করব। তাহলে এই ক্লাসটাতে আমরা সামগ্রিকভাবে ফিশার কার্বিনের বিষয়ে আলোচনা করলাম, তার পি অরবিটাল যে ভ্যাকেন্ট এবং ফিশার কার্বিন যে একটি সিংলেট টাইপের কার্বিন সেটা আলোচনা করলাম, এবং ফিশার কার্বিনের যে মেটাল কার্বন বন্ড বা মেটাল কার্বনের সাথে যে লিগ্যান্ডগুলোর বন্ড সেটা কিভাবে ভ্যারি করে সেটা আলোচনা করলাম, এবং ফিশার কার্বিনের কোন সেন্টারটা নিউক্লিওফিলিক কোন সেন্টারটা ইলেকট্রোফিলিক সেই বিষয়েও কিন্তু আমরা ডিটেলে আলোচনা করলাম। পরের ক্লাসটাতে আমরা এই অরবিটাল ডায়াগ্রামটার উপর ভিত্তি করে যে আমাদের এমটি ফিল্ড যে অরবিটাল ডায়াগ্রামটা রয়েছে এর উপর ডিপেন্ড করে আমরা আলোচনা করব যে মেটাল কার্বনের যে বন্ডটা সেটা উইকার হবে না স্ট্রঙ্গার হবে
সেটা মেটালের কোন ধরনের ক্যারেক্টারের উপর ডিপেন্ড করবে, কোন ধরনের মেটাল সেটা করতে পারে, এবং লিগ্যান্ডের কি কি ঘটনার উপর সেটা ডিপেন্ড করবে, সেই বিষয়েও আমরা আলোচনা করব। এবং একটা জিনিস আমরা এখানে পড়ে নিয়েছি যে মেটালটাকে ফিশার কার্বিনে সামগ্রিকভাবে ইলেকট্রন রিচ হতে হয়, এবং যে কার্বন সেন্টারটা আছে কার্বিনে সেটা কিন্তু আমাদের কার্বিন সেন্টার। এবং এর ওপর ভিত্তি করে আমরা পরবর্তী কিছু আলোচনায় যাব এবং কিছু প্রবলেম আলোচনা করে আমরা দেখার চেষ্টা করব যে কোন ধরনের কার্বিনগুলো বেশি স্টেবল হবে, বা এবং কোন বলটা বেশি সবল বা কোনটা বেশি দুর্বল, সেই বিষয়ে পরের লেকচারটাতে আমরা আরো গভীরে আলোচনা করব। ধন্যবাদ।